আচ্ছা, এর আগের দিন তোমাদের আমি বলেছিলাম সিউডো ফোর্সের কথা, তাই না? সিউডো ফোর্স কখন হয় বলেছিলাম, যে যদি কোনো ত্বরণযুক্ত সিস্টেম থাকে, সেই ত্বরণযুক্ত সিস্টেমে এক ধরনের কি হবে, ওয়ালিক বল কাজ করবে। যে ওয়ালিক বলটাকে কখন দেখতে পাবো না, ওই ওয়ালিক বলটা যদি ত্বরণযুক্ত সিস্টেমে থাকে, কোন দিকে কাজ করবে সেটা? যেদিকে সিস্টেমের ত্বরণ থাকবে তার ঠিক কোন দিকে? বিপরীত দিকে। এবার যদি কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে, তাহলে বস্তুটার বেগের মানের পরিবর্তন হচ্ছে না, বা হতেও পারে। যদি হয় তাহলে কি হবে, সেখানে এক ধরনের ত্বরণ তৈরি হবে। তো আমি এর আগে বলেছিলাম দুই ধরনের ত্বরণের কথা। একটাকে বলেছিলাম কি, কোন ত্বরণ? রেডিয়াল অ্যাক্সিলারেশন। আরেকটাকে বলেছিলাম ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। রেডিয়াল অ্যাক্সিলারেশনের কাজ কি ছিল? রেডিয়াল অ্যাক্সিলারেশনের কাজ আমাদের ছিল যে তার বেগের অভিমুখ পরিবর্তন করা। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের কাজ কি ছিল? বেগের মানের পরিবর্তন করানো, বাড়ানো বা কমানো। তো আমি বলেছিলাম যে বেগ কোন রাশি বলেছিলাম? বেগ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি হলে কি থাকবে? বেগের মান থাকবে, আর বেগের কি থাকবে? অভিমুখ থাকবে। এবার যদি কোনো কারণে বেগের মানের পরিবর্তন ঘটে, তাহলে যে ত্বরণটা তৈরি হয় সেটাকে বলেছিলাম আমরা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, সেটাকে এটি বলেছিলাম। এটিটাকে কি বললাম? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। ঠিক আছে, এই অ্যাক্সিলারেশনের কাজ কি বলেছিলাম? এই অ্যাক্সিলারেশনের কাজ হলো বেগের মানের পরিবর্তন করা। হয়েছে? এটা হচ্ছে উন্মুখ পরিবর্তন। এই উন্মুখ পরিবর্তন যে অ্যাক্সিলারেশন করে সেটার নাম হচ্ছে রেডিয়াল অ্যাক্সিলারেশন। সেটাকে আমরা এ আর দিয়ে লিখেছিলাম। সেটা কি বলেছিলাম? রেডিয়াল অ্যাক্সিলারেশন। এই অ্যাক্সিলারেশনের কাজ কি? বেগের অভিমুখের পরিবর্তন করবে। ঠিক আছে, এবার এই যে অ্যাক্সিলারেশনের জন্য যে সমীকরণগুলো, যে সমীকরণ তোমরা পড়েছিলে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, বা এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই যে এ গুলো লিখছিলে, সে এটা হলো এটা, মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের এ। এটার জন্য তোমরা কোনো সূত্র পড়োনি, কারণটা হচ্ছে এই অ্যাক্সিলারেশন বেগের কখনো মান পরিবর্তন করতে পারবে না। এই বেগের কি পরিবর্তন করবে? শুধুমাত্র অভিমুখ পরিবর্তন করবে। হয়েছে? এবার আমরা এখানে যেটা করব আর কি, যে একটা বস্তুকে বৃত্তপথে ঘুরাবো, এবং সে যখন বৃত্তপথে ঘুরবে তার বেগের মানের কোনো রকম পরিবর্তন ঘটবে না। তাহলে কি কিসের পরিবর্তন ঘটবে? শুধুমাত্র অভিমুখের পরিবর্তন ঘটবে। ওই অভিমুখের পরিবর্তনের দরুন যে ত্বরণটা তৈরি হবে, সেই ত্বরণের মানটা আমরা বের করব। ওই ত্বরণটাকে বলা হয় অভিকেন্দ্র ত্বরণ। যেহেতু ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বলছি, ট্যানজেনশিয়াল মানে কি? রেডিয়াল অ্যাক্সিলারেশন মানে কি? রেডিয়াস বরাবর, মানে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে কাজ করবে। ওই ত্বরণটার ওই জন্য নাম হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। অভিকেন্দ্র মানে কেন্দ্রের দিকে। আর এর আগের দিন ক্লাসে বলেছিলাম কি? অপকেন্দ্র ত্বরণ মানে কেন্দ্রের বাইরের দিকে। অভিকেন্দ্র ত্বরণ হচ্ছে একটা বাস্তব ত্বরণ, যেহেতু এখানে বেগের অভিমুখ পরিবর্তন ঘটছে, কিন্তু এই ত্বরণের দরুন যে অলিক বল তৈরি হয়, সেই বলের যে ত্বরণ সেটাকে বলছি কি? অপকেন্দ্র ত্বরণ। তাহলে অপকেন্দ্র ত্বরণ কি বাস্তব কোনো ত্বরণ, না অলিক একটা ত্বরণ? অলিক একটা ত্বরণ। কেন? অভিকেন্দ্র ত্বরণ হলো বাস্তব ত্বরণ, কিন্তু অপকেন্দ্র বল হচ্ছে বাস্তব বল না, অলিক বল। তাহলে ওর জন্য যে ত্বরণ সেটা কি? অপকেন্দ্র ত্বরণ। সেটা আমরা দেখবো। এই অপকেন্দ্র ত্বরণ, অভিকেন্দ্র ত্বরণের মান কত হয় সেটা আমরা নির্ণয় করব। তো ওটাই আজকে আমরা শিখবো। হয়েছে? তাহলে এখন তোমরা যেটা হেডিং করবে সেটা লিখবো, সুষম গতিতে বৃত্তপথে গতিশীল। লিখো। তাহলে আজকে আমরা এই ত্বরণটার মানই বের করতে শিখছি। সুষম গতিতে, হেডিং করো, সুষম গতিতে বৃত্তপথে গতিশীল, বৃত্তপথে সুষম গতি কথাটা প্রথমে লাগাবে। বৃত্তপথে গতিশীল বস্তুর ত্বরণ। এই যে ত্বরণটা তৈরি হবে সেটা কিসের জন্য তৈরি হবে বলো দেখি? বেগের মানের পরিবর্তনের জন্য, না অভিমুখ পরিবর্তনের জন্য? অভিমুখ পরিবর্তনের জন্য। কি করে বুঝলাম? সুষম গতি মানে কি?
একই বেগ নিয়ে গতিশীল, বেগের মানের পরিবর্তন ঘটছে না, তাহলে ঘটছে কিসের পরিবর্তন? অভিমুখের পরিবর্তন ঘটছে। অভিমুখের পরিবর্তনের জন্য যে ত্বরণটা সেটা আমরা এখানে ক্যালকুলেশন করবো, হয়েছে? এটা করার আগে আগে ব্যাপারটা বুঝি যে কোনটা সুষম গতিতে গতিশীল আর এটা হচ্ছে কোনটা সুষম গতিতে গতিশীল না। এটা আগে আমি বুঝাই তোমাদেরকে। প্রথম কথা হলো যেটা, যে ধরো আমি এটা ছবি একটা কল্পনা করছি, এটা একটা বৃত্তপথ, ধরো একটা বস্তু এই বৃত্তপথে ঘুরছে, তাহলে বৃত্তপথ। এবার আমি যদি বলি যে বস্তুটার বেগ সবসময় কি হয়, যখন বস্তুটা ধরো এই জায়গাতে থাকবে, কোন একটা বস্তু যখন এই জায়গাতে থাকবে, যখন এই জায়গাতে থাকবে তখন তার বেগ কোন দিকে হবে? সবসময় তাই স্পর্শক বরাবর হয়। তাহলে এই জায়গাতে বেগ কোন দিকে হবে? স্পর্শক বরাবর কোন দিকে হবে? বেগগুলোকে হোয়াইট কালারে দেখাচ্ছি আর কি। এই জায়গাতে বেগ হবে এইদিকে, স্পর্শক বরাবর এইদিকে, হয়েছে? যদি এই জায়গাতে বেগের কথা বলি তো এদিকে হবে। এবার আমি যদি বলতে চাই যে বেগের মান এখানেও যা আছে এখানেও তা আছে, মানে এখানে যে দৈর্ঘ্যটা যত বড় নেব, এর দৈর্ঘ্য কি নেব? অত বড়ই নেব, কিন্তু অভিমুখ একই আছে, চেঞ্জ হয়ে গেছে। এই জায়গাটার কথা যদি বলি, এই জায়গাতে বেগ কোন দিকে হবে? তাহলে ঠিক এইদিকে হবে, তাই না? যদি এই জায়গাটা বেগের কথা বলি তাহলে কোন দিকে হবে? নিচের দিকে হবে। কিন্তু দৈর্ঘ্যগুলো কি হয়? তাই তো না, একই হবে অ্যাকচুয়ালি। ছবিতে আমরা বোঝার জন্য মোটামুটি একই করার চেষ্টা করছি, হয়েছে? তাহলে এখানে কি হচ্ছে দেখো, বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে? তাহলে বেগের মান বোঝানোর জন্য আমি কি বললাম, এটা লিখে এটা সমান কি হবে তাহলে এখানে কনস্ট্যান্ট বা ধ্রুবক, মানে বেগের মানের এখানে কোনো পরিবর্তন হবে না। তাহলে এই গতিকে আমরা কি বলছি? কোন ত্বরণ, কোন গতি এটাকে? সুষম বৃত্তপথে গতিশীল। সুষম বলার কারণ হচ্ছে এখানে বেগের মান কি আছে? সব জায়গাতে সেম আছে। এখানে যদি আমি বেগটা বলি, এখানে বেগ হচ্ছে v1, এখানে বেগ হচ্ছে v2, এখানে বেগ হচ্ছে v3, এখানে বেগ হচ্ছে v4। এবার আমি যদি কোশ্চিন করি যে v1 v2 v3 v4 সবগুলো কি সমান, একই না আলাদা? v1 v2 v3 v4 একই না আলাদা? আলাদা। কিন্তু যদি এদের মান বলি, মান একই। আমি যদি বলি v1 v2 v3 আর v4, আমি যদি এটা লিখি তাহলে সমান লেখা যাবে না, কিন্তু যদি আমি এটা লিখি তাহলে যাবে, কারণ তার মানগুলো কি সমান, কিন্তু অভিমুখ সমান না। এটা অভিমুখ পরিবর্তন করেছে। এটা এই গতিটাকে কি বলবো আমরা? সুষম বৃত্তপথে গতিশীল। কিন্তু আমি আরেকটা ছবি আঁকছি, সেটা হচ্ছে ধরো এটা, আমি ধরো এখানে একটা ছবি আঁকছি, এর যে বেগ গুলো সেটাকে আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি তোমাদের। এখানে যখন থাকছে তার বেগটা ধরলাম এটা যদিও একটু নিচের দিকে আঁকলে ভালো হতো, এটা উপর দিকে হলো। ধরো এখানে যখন থাকছে তখন তার বেগটা হলো ধরো এটা, ঠিক আছে? যখন ধরো এই জায়গাতে গেছে তখন তার বেগটা হয়েছে এতটা। যখন এই জায়গাতে এসছে তখন বেগটা তার হয়েছে এতটা। যখন ধরো এই জায়গাতে এসে তখন বেগ আরো বেড়েছে। আমি যেহেতু চারটা দিয়ে দেখালাম, এখানে চারটা দিয়ে দেখাচ্ছি, আমি এখানেও আঁকতে পারি, এখানেও প্রত্যেকটা বিন্দুতেই আঁকতে পারি। যখন এই জায়গাতে এসে তখন তার বেগ হয়েছে ধরো এতটা। তাহলে তুমি কি বলবে এখানে v1, এটাকে যদি v2, এটাকে যদি আমি v3, এটাকে যদি আমি v4 বলি, তাহলে এদের মান কি সব জায়গাতে একই না আলাদা? তাহলে v1 এর মান, v2 এর মান, v3 এর মান আর v4 এর মান সব জায়গাতে একই না আলাদা? আলাদা। তা যদি আলাদা হয় তাহলে প্রত্যেকে একে অপরের সাথে সমান নয়। তাহলে এই গতিটাকে কোন গতি বলবো? অসম বৃত্তীয় গতি। আর এটা কি বলবো? সুষম বৃত্তীয় গতি। তাহলে এটা লিখে নাও, অসমীয়, ওটা হচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে v নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে ভিটা কনস্ট্যান্ট নয়। এভাবে লিখতে পারি, বা যদি ভেক্টর চিহ্ন দিয়ে লিখি তাহলে এভাবে লিখতে হবে, ভিটা এখানে কনস্ট্যান্ট নাই। হয়েছে?
এবার এখানে চলে আসো, একটু আগে বুঝে নাও। এখানে বললাম আমি যে দুই ধরনের ত্বরণ, একটা হলো এটি, একটা হলো এ আর। এবার আমি যদি বলি এটি, মানে এখানে এটিটা কি করে, বেগের কার পরিবর্তন ঘটায়, বেগের মানের পরিবর্তন ঘটায়। তাহলে এখানে বলো বেগের মানের কি পরিবর্তন ঘটেছে না ঘটেনি, ঘটেনি। তো বেগের মানে যদি পরিবর্তন না ঘটে তাহলে এই ত্বরণটা থাকবে না, তাহলে এটি এখানে কত, 0 হয়েছে। কিন্তু আমি যদি বলি এ আর, বেগের অভিমুখের পরিবর্তন এখানে ঘটেছে না ঘটেনি, ঘটেছে। তাহলে যদি ঘটে থাকে তাহলে এখানে ত্বরণ আছে, তাহলে যে ত্বরণটা আছে তাহলে এখানে তো মান কি 0 হবে, 0 হবে না। তাহলে সে 0 কত হবে, সে মানটা শিখবো আর কি। তার মানে বুঝতে পারছি যে এই ছবিতে এটি তো 0 কিন্তু এ আর 0 না। এই ছবিতে এসো, এই ছবিতে আমি যদি বলি যে এটি 0 না 0 নয়, 0 না 0 নয়, 0 নয়, এখানে বেগের মানের পরিবর্তন ঘটেছে, তার মানে এটি 0 নয়। এ আর 0 না, এ আর 0 নয়, 0 না 0 নয়, 0 নয়, এখানে অভিমুখের পরিবর্তন ঘটেছে, তাহলে এখানে দুটোই 0 নয়, কিন্তু এখানে এটিটা 0 আর এ আরটা 0 নয়। এবার আমরা বের করতে চাইছি, এটার জন্য বের করছি না, এটার জন্য আমাদের ক্যালকুলেশন একটু লেন্দি হবে, আমাদের তোমাদের সিলেবাস এটা নেই। আমরা বের করতে চাইছি কোনটা বলো দেখি, এটার জন্য যে সুষম বৃত্তপথে যদি কোনো কোণা গতিশীল অবস্থায় থাকে তাহলে তার যে এ আর যেটা, সেটা যে 0 না, তাহলে তার মান কত হবে সেটা আমরা বের করতে চাইছি। ঠিক আছে, সম মান কি এটা, এটা কি দ্বন্দ্ব স, প্রথমটা। এবার একটা বস্তু সুষম গতিতে গতিশীল অবস্থায় আছে, কি অবস্থা, কোন পথে গতিশীল অবস্থা আছে, বৃত্ত পথে। তাহলে ধরো আমি এখানে আগে, তাহলে আমি এদিকে ক্যালকুলেশনটা করতে পারবো। এটা হচ্ছে একটা বৃত্ত পথ, এই বৃত্ত পথে একটা বস্তু গতিশীল অবস্থা আছে, এটা হলো তার বৃত্তের কেন্দ্র। এবার আমার কথা হলো যেটা, যে এখানে যে বস্তুটা গতিশীল অবস্থায় আছে সব যাতে বেগের মান কি আছে, একই আছে। এই সেম ক্যালকুলেশন, মানে আমরা যেটা এখন ক্যালকুলেশন করতে যাচ্ছি, এই ক্যালকুলেশনের একটা অঙ্ক তোমাদের ভেক্টর চ্যাপ্টারে দেখো আছে, যে এদিকে একটা ভেক্টর দেওয়া আছে, এদিকে একটা ভেক্টর দেওয়া আছে, দিয়ে পরিবর্তন বের করতে বলেছে, তাই না? তোমাদের ভেক্টর চ্যাপ্টারে একটা অঙ্ক আছে, দেখো কত পেজে, এটা যেটা শেষের দিকে হবে, এই যে সেটা হচ্ছে 119 পেজে আছে, দেখো আছে না, 119 পেজে যে 4 নম্বর অঙ্কটা আছে সেটা আছে, দেখো ছায়া বইয়ে। এবার আমরা এখানে করবো আর কি, কিন্তু আমরা এখানে চেষ্টা করছি কি, ধরো বস্তুটা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে গেছে, ওইটুকু যে সরেছে সেইটুকুর সরণের জন্য বেগের কি পরিবর্তন ঘটেছে, বেগের অভিমুখ পরিবর্তন ঘটেছে, ওটুকুর জন্য যে ত্বরণ তৈরি হয়েছে। এবার যেটুকু সরেছে সেটুকু খুব বেশি নিব না, বেশি নিলে কি হবে, ছবিটা আমাদের ভালো আসবে না। বেশি নিতে পারি কিন্তু ছবিটা আমাদের ভালো আসবে না। তাহলে আমরা কি করব, ধরো বস্তুটা ধরো এখানে ছিল, এখান থেকে এখানে দেখাতে পারি, এখান থেকে দেখাচ্ছে, বস্তুটা ছিল আগে এখানে, এটা হচ্ছে এ বিন্দু, ঠিক আছে। তো এখানে যদি থাকে তাহলে এখানে এর বেগ কোন দিকে, এই জাতের বেগ কোন দিকে, উপরের দিকে, এই জাতের বেগ হচ্ছে এদিকে, হয়েছে। আচ্ছা, বস্তুটার এখান থেকে এটা হচ্ছে প্রাথমিক ভেক্টর। এবার বস্তুটা এখান থেকে ধরো গিয়েছে এখানে, সামান্য একটু সরেছে, বেশি নিচ্ছি না আমি, এই বিন্দুটা হচ্ছে কি, কোন বিন্দু, বি বিন্দু। তাহলে এখন এখানে বেগ কোন দিকে হবে, এদিকে হবে, কিন্তু বেগের একই হবে, বেগের মানটা কি থাকবে, একই থাকবে। তাহলে যেটুকু সরেছে সেটা খুবই কম সরণ, এই কোণটা যেটা ধরছে সেটা হচ্ছে ডি থিটা, মানে কি খুবই কম সরেছে, ছবিতে যতটা দূরে দেখছি অতটা দূরেও নাই, ওর থেকেও কি আছে, কাছে আছে। তাই এরকম পাশাপাশি তারা এ বিন্দু আর বি বিন্দু খুব কাছাকাছি আছে। এ থেকে বি তে গেছে, কারণটা হচ্ছে যে তার বেগ আছে একটা, এখানে বেগ হচ্ছে কত, v1, আর এখানে বেগ হচ্ছে কত, v2। কিন্তু এই v1 আর এই v2 এই দুটো সমান না, কিন্তু তাদের মান কি সমান, এটা সমান আমি ধরে নিলাম যে তারা মান হচ্ছে v, মানে প্রত্যেক জায়গাতে বেগ কত, v। তাহলে আমাদেরকে বের করতে হবে এখন যে এ থেকে যখন বি তে গেছে তখন তার বেগের পরিবর্তন কত হয়েছে সেটা বের করতে পারলে হয়ে যাবে। তাহলে আমরা চাইছি কি বেগের পরিবর্তন বের করতে, তাহলে আমাদের হচ্ছে এখন বেগের পরিবর্তন
তো বেগের পরিবর্তনকে যদি আমি ডিভি লিখি তাহলে পরিবর্তন কি করে বের করব? ভেক্টর অনুযায়ী বের করতে হবে, যেহেতু বেগ ভেক্টর রাশি। তাহলে পরিবর্তন মানে কি অন্তিম মাইনাস প্রাথমিক। তো অন্তিম বেগ কোনটা? এটা হলো অন্তিম বেগ। প্রাথমিক বেগ কোনটা? এটা হলো প্রাথমিক বেগ। তাহলে অন্তিম মাইনাস কি করতে হবে? প্রাথমিক করতে হবে। তাহলে এর ডাইরেকশনটা এখন এদিকে আছে, তাহলে নিচের দিকে করতে হবে এবং ভেক্টরটাকে উঠিয়ে কোথায় রাখতে হবে? এখানে রাখতে হবে। বুঝতে পারছেন না পারোনি? আমি এই দুটো ভেক্টরকে আমি এখানে আছি না সাইডে আছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা, ঠিক আছে? তাহলে আগে এই দুটো ভেক্টরকে এঁকে নিই আমি। তাহলে একটা ভেক্টর আছে কোন দিকে? এই ভেক্টরটা কোন দিকে আছে? এদিকে। একটা কাজ করি, আরো বেশি ভালো হবে তোমাদের, তাহলে আরো সুবিধা হবে। এই ভেক্টরটা আছে কোন দিকে? এদিকে। এর একটা কপি দিচ্ছি আমি, এর একটা কপি নিলাম, কপিটাকে আমি পেস্ট করে দিচ্ছি। এখানে পেস্ট হয়েছে। এটা ডাইরেকশন ঠিক এদিকে আছে, তাহলে বুঝতে পারলাম যে একই রকম ডাইরেকশন আমি নিচ্ছি এটাকে। আচ্ছা, ঠিক একই রকম ভাবে আমি এটার একটা কপি নিচ্ছি, এটার একটা কপি নিচ্ছি এবং সেটার একটা কপি পেস্ট করে দিচ্ছি। তাহলে বুঝতে পারছো এই ডাইরেকশনটা এদিকে আছে, আমি শুধু কিছু করছি না, এটাকে সরাচ্ছি। তাহলে এটাকে আমি কোথায় নিয়ে লাগাচ্ছি? এখানে পিছন দিকে লাগাচ্ছি। না লাগালে তো একটার সাথে একটা টেল মিলবে না, তাই তো? তাহলে এটা হচ্ছে, এই বেগটা হচ্ছে কত? v1, আর এটা হচ্ছে কত? v2, বা এটাকে va আর এটা vb আমরা বলতে পারি। এবার আমরা চাইছি কি কোনটা থেকে কোনটা বিয়োগ করতে চাইছি? কোনটা থেকে কোনটা? v2 থেকে v1 বিয়োগ করতে চাইছি। তাহলে কোনটা ভেক্টরকে উল্টাতে হবে? যেটাকে বিয়োগ করতে হয় সেটাকে উল্টে দিতে হয়। তো এই ভেক্টরটাকে আমার কি করে দিতে হবে? উল্টে দিতে হবে। তো উল্টে দিলে কোন দিকে হবে? নিচের দিকে। তাহলে অ্যারোটা হয়ে যাবে আমার নিচের দিকে। তাহলে এটা হচ্ছে মানটা একই রকম থাকবে, কিন্তু অভিমুখটা শুধুমাত্র উল্টে দিচ্ছি, হয়েছে? এবার তাহলে এই ভেক্টরটা আমার হয়ে গেছে কত? -v1। এবার আমি যদি এই দুটো ভেক্টর নিয়ে আমি তার লব্ধি নিই, তাহলে কি পাবো? v2 v1 হয়ে যাবে না? তাহলে এবার লব্ধিটা আমি দিতে চাই, যেহেতু লব্ধিটা নেওয়ার জন্য আমি ধরো এটা ডট ডট দিয়ে আঁকছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। মাথাতে আরো সহনি। তাহলে এখান থেকে এটা আঁকলাম, তাই মোটামুটি হয়েছে। আর এখান থেকে এটা হয়েছে। আচ্ছা, অ্যারোটা যদিও আমার উল্টো হয়ে গেল, অ্যাকচুয়ালি অ্যারোটা এদিকে আর এদিকে হতো। আচ্ছা ঠিক আছে, মোটামুটি বোঝা হলো। তাহলে এর লব্ধিটা কোনটা কোনটা হবে? এখান থেকে এটা। তাহলে এটাকে আমি পেন দিয়ে দেখাচ্ছি তোমাদের। পেনের কালার আমি এটাকে অন্য কালার লিখছি, রেড কালার নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমার। তাহলে তার লব্ধি ভেক্টরটা হচ্ছে কোনটা? লব্ধি ভেক্টরটা হচ্ছে আমার এটা। তার লব্ধি ভেক্টরটা হচ্ছে আমার এটা। এবার এটার মান যদি আমি বের করতে পারি, তাহলে কি হয়ে যাবে? আমার তার মান বের করা হয়ে যাবে। কোনটা মাইনাস কোনটা? তাহলে এটাই তো ডিভি। তাহলে আমি চাইছি যে এই v2 মাইনাস v1 এর মান বের করতে চাইছি, হয়েছে? v2 মাইনাস v1 কোনটা ভেক্টর? এই ভেক্টরটাই হচ্ছে কোনটা আমার? v2 মাইনাস v1। এটা ভেক্টর থেকে আমরা পড়েছি, এর মান আমরা বের করতে চাইছি। তো মান বের করতে চাইলে আমরা ভেক্টরে শিখেছি, মান বের করতে চাইলে কি হবে? রুট ওভার v1 তার স্কয়ার প্লাস v2 তার স্কয়ার প্লাস 2 v1 v2 ইনটু cos থিটা হলো কি তাদের মধ্যবর্তী কোণ। এবার ভালো করে দেখো, এই কোণটা যদি d থিটা হয়, তাহলে এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যবর্তী কোণ এই কোণটা হবে d থিটা। কেন হবে? দেখো এটা পেন আরেকটা পেন আমি দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারবে। দেখো এই ছবিটা বলে দিই, ভালো করে দেখো। এইটা আর এই মাথাটা যদি এভাবে রাখি, তো এভাবে তো আছে দুজন। এবার দেখো এই কালো পেনটাকে আমি ঘোরাচ্ছি ডি থিটা কোণে, তাহলে দেখবে এই পেনটা কি করে এটাকে ঘোরাচ্ছি আমি ডি থিটা কোণে, ঘুরিয়ে এখানে নিয়ে গেলাম। তাহলে এই কোণটা যদি ডি থিটা কোণে ঘুরে, তাহলে এই পেনটা কত কোণে ঘুরেছে? ডি থিটা কোণে ঘুরেছে। তার মানে দেখো আমি এই ভেক্টরটাকে শুধুমাত্র উঠিয়ে এখানে গেছি, তাহলে কি হবে? মধ্যবর্তী কোণ কত হবে? ডি থিটাই হবে, হয়েছে? এটা যদি ডি থিটা, এটা ডি থিটা হবে। তাহলে এই কোণটার মান কত হবে? এখান থেকে নিয়ে এ অবধি কোণটার মান কত হবে? 180 মাইনাস 180 মাইনাস ডি থিটা, ঠিক আছে? হ্যাঁ বলছি। তাহলে এখানে cos যে থিটা লিখবো, সে cos থিটার জায়গাতে মানটা কত বসবে? কোণের মানটা কত বসবে? cos 180 মাইনাস ডি থিটা।
তাই তো? তাহলে এটাকে যদি একটু সিম্পলিফাই করি, আচ্ছা V1 আর V2 এর মান আলাদা নাকি? তাহলে ওটাকে V দিয়ে লিখছি। তাহলে V1 এর জায়গাতে হচ্ছে রুট ওভার ভি স্কোয়ার প্লাস 2VV cos 180 মাইনাস ডি থিটা, তাহলে কত হবে মাইনাস cos থিটা। তাহলে cos ডি থিটা আর চিহ্নটা কি হবে, সামনে একটা মাইনাস আসবে, তাহলে এখানে একটা প্লাসের জায়গাতে আমার কি হবে, মাইনাস হবে। তাহলে এই জায়গাতে আমার মাইনাস হবে। এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে কত পেয়ে যাচ্ছি দেখো, 2V স্কোয়ার মাইনাস 2V স্কোয়ার cos ডি থিটা, সে ডি থিটা লিখতে পারি বা থিটা লিখতে পারি। আচ্ছা এবার এটাকে আমি করছি কি, এটাকে এটা লিখছি দেখো, এটা হচ্ছে 2V স্কোয়ার করলাম, তাহলে 1 মাইনাস cos থিটা, এটা মনে রাখো, মনে করো এটা থিটা, তো 1 মাইনাস cos থিটার সূত্র তোমরা এটা শিখেছো, 1 মাইনাস cos 2 থিটা শিখেছো তোমরা বোধহয়, সেটা হচ্ছে 2 sin স্কোয়ার থিটা। তাহলে যদি 1 মাইনাস cos ডি থিটা হয় তাহলে এটা কত হয়ে যাবে, 2 sin স্কোয়ার ডি থিটা বাই, এখানে 2 থিটা ছিল তাহলে থিটা হয়েছে, তাহলে এটা কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে এখানে যদি আমি এটা ইউজ করি তাহলে আমাদের কি হয়ে যাবে, রুট ওভার 2V স্কোয়ার ইন্টু 2 sin স্কোয়ার ডি থিটা বাই 2 হয়ে যাবে। এবার একটু এটাকে দেখো, দুটো 2 থেকে একটা 2 বাইরে বেরোলো, ভি স্কোয়ার থেকে একটা ভি বাইরে বেরোলো, sin স্কোয়ার ডি থিটা বাই 2 থেকে কি বেরোলো, sin স্কোয়ার, সরি sin স্কোয়ার না, sin ডি থিটা বাই 2 বাইরে বেরোলো। এবার হচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের ডিভি বের করা হলো, হয়েছে। আচ্ছা আমি করে দিই, তারপর তোমরা টুকু হয়েছে। আচ্ছা এটাই হলো আমাদের ডিভি। এবার এখানে একটা জিনিস আমরা ধরবো, আমি একটু আগে বললাম কি যে এই কোণটা খুব একটা বেশি না, কেন সামান্য একটু সরণ ঘটেছে। এবার কেন বেশি না, দূরে চলে গেলে এটা ক্যালকুলেশন করতে আমাদের একটু সমস্যা হবে। এবার আমরা ধরে নিচ্ছি যে কোণটার মান খুব একটা বেশি না, ক্ষুদ্র কোণ। তো যদি ক্ষুদ্র কোণ হয় একটা জিনিস আছে আর কি, যে সাইন থিটা ইকুয়ালস টু ট্যান থিটা। এটা কখন করা যাবে, যদি থিটা কি হয়, থিটা যদি ক্ষুদ্র হয়। মানে কি, এটা কখন ইউজ করা যাবে বললাম, থিটা যদি কি হয়, ক্ষুদ্র হয়, তবে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি, ট্যান থিটা। এবার কথা হলো এখানে সবসময় মনে রাখবো যে থিটাটা অবশ্যই রেডিয়ানে হবে, এরকম কিন্তু না যে সাইন 4 ডিগ্রি ইজ ইকুয়াল টু 4 লিখে দিলাম। 4 ডিগ্রি তো অনেক ছোট কোণ, মোটামুটি ছোট কোণ, যদি ছোট কোণ ধরে তাহলে সাইন 4 ডিগ্রি ইকুয়াল টু 4 লিখে দেবো। তাহলে তো একটা কথা আমি বললাম যে সাইন থিটা সমান যখন থিটা হচ্ছে, তো সাইন 4 থিটা সমান কত হবে, সাইন 4 ডিগ্রি মানে কত হওয়া উচিত, 4 হওয়া উচিত, কিন্তু আমরা জানি সাইনের ভ্যালু 1 থেকে বড় হতে পারে, এটা তো ভুল। তাহলে আমি তাহলে আগে যেটা বললাম সেটা ভুল, কিন্তু কি বললাম, থিটাটা সবসময় কিসে বলতে হবে, রেডিয়ানে। তাহলে একটা প্রমাণ দেখো, তাহলে এটা সমান এটা কিন্তু না, থিটাটা কিসে হবে সবসময়, থিটা ইজ ইন রেডিয়ান, রেডিয়ানে বসাতে হবে, অন্য কোনো এতে বসালে কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে, হয়েছে। এবার দেখো এটা প্রমাণ দেখে নাও, আমি যখন এটা করাচ্ছি এটা প্রমাণ দেখে নাও। ধরো আমি বোঝার সুবিধাতে ধরলাম যে এর ভ্যালু, থিটার ভ্যালু ধরো আমি ধরলাম 4 ডিগ্রি ধরে নিলাম। দেখো আমি, আচ্ছা বোর্ডে ক্যালকুলেটর আছে না, ধরো বোর্ডে ক্যালকুলেটর আছে। এবার এখানে ধরো আমি করছি কি, সাইন 4 ডিগ্রির ভ্যালু বের করছি, সাইন 4 ডিগ্রি, তো এটাকে বললাম কি ডিগ্রিতে রাখা যাবে, যাবে না, তো সাইন 4 ডিগ্রি ভ্যালু বের করতে পারি, বা আমি বললাম যে এটাকে অবশ্যই 4 ইন্টু 2 পাই বাই কত করতে হবে, 180। আচ্ছা এটার মান কত বেরোচ্ছে সেটা দেখি, সে সাইন 4 ডিগ্রি লিখলে চলবে বা সাইন 2 পাই বাই এটা লিখলেও চলবে, হয়েছে। এটা দেখো এটা মান কত বেরোচ্ছে, তাহলে হচ্ছে সাইন কত আছে 4 ইন্টু 2 পাই, তাহলে একবার লিখে দিচ্ছি 8 কত, 8 পাই ডিভাইডেড বাই কত, 180 করলে কত মান পাচ্ছি দেখো, তাহলে এটার মান পাচ্ছি আমরা 0.139173, আরো আছে কিছু ডিজিট, হয়েছে।
এবার আমি করছি কি, এইটুকুর মান বের করছি। যদি এইটুকুর মান আর এই মানটা সমান হয়ে যায়, তার মানে বুঝছি যে আমরা কি বুঝতে পারলাম যে সাইন থিটা সমান থিটা, তাহলে লিখতে পারবো। ওইটুকুর মান দেখো বের করে দেখি কত আসছে। এর ওইটুকুর মান বের করে দেখো দেখি কত আসে। তাহলে 4 পাই না 8 পাই ডিভাইডেড বাই কত 180 কত আসে দেখো দেখি, প্রায় কাছাকাছি ভ্যালু আছে না? তাহলে দেখো আমি যদি এটুকুর ভ্যালু বের করি 4 ইন্টু 2 পাই বাই 180, এর ভ্যালু যদি বের করি, এর ভ্যালুটা দেখো কত আছে 0.1396 এরকম পরপর আছে, বুঝছে? এবার দেখো কোনটা যদি আরেকটু ছোট হয়ে যায় তাহলে একদমই প্রায় ম্যাচ করে যাবে। এখানে প্রায় ম্যাচের কাছাকাছি চলে এসেছে। আমি যদি tan এরও ভ্যালু বের করি, এখানে আমি যদি এরকম করতাম যে tan এত ডিগ্রির ভ্যালু বের করতাম, এই মানটাও এটা পেলাম। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে কোনটা ছোট হলে এটা হবে, কিন্তু কোনটা বড় হলে এটা কিন্তু মিলবে না। যদি 2 ডিগ্রির জন্য আমরা করে দেখি, তোমরা করে দেখবে 2 ডিগ্রির জন্য যদি করে দেখো তাহলে দেখো যে একদম এই ভ্যালুটা প্রায় মিলে গেছে। তো কখন এটা ইউজ করা যায় বললাম, কোনটা খুব ছোট হতে হবে। আর একটা জিনিস কি বললাম যে থিটাটা কিসে থাকতে হবে, রেডিয়ানে থাকতে হবে। হলো একটা আমি হাতে কলমে প্রমাণও তোমাদের দেখালাম যে এটা ঘটছে কিনা, হয়েছে? আচ্ছা, তাহলে এবার আমরা যে অঙ্কটা করছিলাম সেটাতে আসা যাক। তাহলে এটা নিয়ে একটা গল্প আছে আর কি, যখন বলছি তখন গল্পটা বলিনি। আমি একদিন বাইক নিয়ে যাচ্ছি আর কি, পুলিশ আমাকে ধরেছে। পুলিশের কাজ তো বাইক ধরাতে না। এবার ধরেছে কি কারণের জন্য, যে আমার ইন্স্যুরেন্স কবে ফেল হয়েছে, 2-1 দিন হয়েছে ইন্স্যুরেন্স ফেল হয়েছে, আমার মনে নাই, ভুলে গেছি। ধরেছে, এবার কাজ হলো সবসময় নাম্বার চেক করে ধরেছে। ধরে বলছে যে ফাইন লাগবে, ফাইন লাগবে তো ফাইন দিতে হবে। তো আমাকে বললাম, বলছে যে কি ব্যাপার, তারা আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছ? বলছে স্যার ওই টিউশন আছে তো, ব্যাচ আছে তো, পড়াতে যাচ্ছে। তুমি টিচার? বলছি হ্যাঁ। কোন কি পড়াও তুমি? তা আমি বললাম যে নিটের কোচিং টোচিং করাই। তো আমাকে বলছে যে তুমি একটা কাজ করো, আমি ছেড়ে দেবো তোমাকে, মানে ওর শর্ত দিয়েছে আমাকে। বলছে আমার, ও কিন্তু বোধ হয় সায়েন্স নিয়ে পড়েছে, যতদূর সম্ভব আমার মনে হয় সায়েন্স নিয়ে পড়েছে। তো ও বলছে যে আমার ছেলে কদিন থেকে আমার খুব জ্বালাতন করছে। ও বলছে যে বাবা, স্যার আমাকে বলেছে যে যদি সাইন থিটা সমান থিটা হবে, যদি কি হয় থিটাটা কি হয়, ক্ষুদ্র হয়। তাহলে ওই কোশ্চেনে যেটা তোমাদের বললাম একটুকে, তাহলে সাইন 4 ডিগ্রি সমান 4 হওয়া উচিত। ওর যুক্তি তো একদমই বললাম, কেন থিটাটা 4 ডিগ্রি তো ছোট কোণ, 4 ডিগ্রি আমরা ছোট কোণ হিসেবে ধরি, তাহলে 4 ডিগ্রি ইকুয়াল টু 4 হওয়া উচিত। এখন কোশ্চেন হলো যে সাইনের মান তো একের থেকে বড় হতে পারে না। তো আমাকে বলছে যে ভাই এটার উত্তর কি হবে বল, তুই কি জানিস? তো আমি ওকে বললাম যে এটা তখনই ইউজ করা যাবে, কখন ইউজ করা যাবে, এটা রেডিয়ানে হবে। তো আমি ওকে বললাম সেটা রেডিয়ানে হবে, ও বুঝলো। তো তারপরে বললো, একটু হাসি মজা করলো। তো বলছে যা। তো সেদিনই আমাকে ছেড়েছে আর কি, প্রথম যে পুলিশও আমাকে ছেড়েছে। সেটার কারণ হলো কি, এটার উত্তর দিয়েছিলাম বলে। এবার কথা হলো যেটা, আচ্ছা এটা গল্প গেল আমাদের, এবার যেটা করছিলাম সেটা দেখো আমরা। তাহলে আমাদের এখানে এসো, তাহলে যদি থিটাটা খুব ছোট হয় তাহলে আমরা কি লিখতে পারি, সাইন থিটা সমান থিটা ইউজ করতে পারি। তাহলে এবার থিটাটা আমরা দিচ্ছি রেডিয়ানে। নেওয়ার কারণ কি, আমি বললাম যে যখন আমরা করেছিলাম কৌণিক সরণ করেছিলাম, তখন মনে করো সরণের একক কি নিয়েছিলাম, রেডিয়ান নিয়েছিলাম না। তো ওটা থিটাটা রেডিয়ান নিচ্ছি, যেহেতু কোণটা অনেক ছোট তাহলে dv ইকুয়ালস টু 2v, এটাকে d থিটা বাই 2 লিখবো। কারণটা কি একটু আগে বললাম, d থিটা ক্ষুদ্র, তো ক্ষুদ্র হলে কি হবে, sin d থিটা বাই 2 ইকুয়ালস টু কত হবে, d থিটা বাই 2 হবে। তাহলে এখান থেকে আমরা 2 কেটে দিচ্ছি, তাহলে dv ইকুয়ালস টু কত পেয়েছি, v ইনটু d থিটা। এটা হলো বেগের পরিবর্তন। এবার আমি যদি বলি যে a বিন্দু থেকে কোণাটাকে b বিন্দুতে যেতে একটা টাইম নেবে, সেই টাইমটা খুব কম টাইম, কেন খুব কম গেছে,
সে টাইমটা হচ্ছে ডিটি। আমি বলতে পারি এখানে ভাষাটা আমি এটা লিখতে পারতাম যে ডিটি সময়ে বেগের পরিবর্তন, তাই না? এখানে যেটা আমি বেগের পরিবর্তন লিখেছি, এখানে ধরো আমি লিখছি, ধরো আমি এখানে লিখছি যে ডিটি সময়ে বেগের পরিবর্তন, তাহলে ডিভি সময় আমরা কত পেলাম ক্যালকুলেশন করে আমরা যেটা পেলাম ডিভি সময় বেগের পরিবর্তন এটা। অতএব তাহলে একক সময়ে বেগের পরিবর্তন, একক সময়ে বেগের যে পরিবর্তন সেটাকে আমরা কি বলি? ত্বরণ। তো কিন্তু এই যে পরিবর্তনটা হচ্ছে সেটা ত্বরণ, ঠিক আছে লিখলাম, সেটা হচ্ছে ডিভি বাই ডিটি, তাহলে একক সময় বেগের পরিবর্তন হলো, তাহলে সেটা কত হচ্ছে ভি ইন্টু ডি থিটা বাই ডিটি। ডি থিটা বাই ডিটি কে আমরা কি শিখেছিলাম? ডি থিটা বাই ডিটি ওমেগা, তাহলে কত ছিল হলো ভি ইন্টু ওমেগা। এবার আমাকে বলো যে এই যে এটা লিখলাম সে এটা কোন এ, এটি না এ আর? এ আর, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এ আর। এটা কোন ত্বরণ? রেডিয়াল অ্যাক্সিলারেশন, কারণ এখানে অভিমুখ পরিবর্তনের জন্য হয়েছে। তাহলে এর মান কত পেয়ে গেলাম? এ আর ইজ ইকুয়াল টু ভি ইন্টু ওমেগা। এবার এটা বিভিন্ন রকমের ফর্মে নিয়ে যাওয়া যায়, একটু মেকআপ করবো আর কি। আবার আমরা জানি ভি ইকুয়ালস টু ওমেগা ইন্টু আর, এটা জানি না? তাহলে যদি আমি ভি এর জায়গাতে ওর মানটা বসিয়ে দিই তাহলে কি হবে বলো দেখি? ওমেগা ইন্টু আর, ভি এর জায়গাতে আমি ওমেগা আর বসালাম, আর একটা ওমেগা ছিল, তাহলে কত পেয়ে গেলাম? তাহলে একটা হচ্ছে এ আর ইকুয়ালস টু ভি ইন্টু ওমেগা, এটা একটা সমীকরণ, আর এখানে কত হবে? ওমেগা স্কয়ার ইন্টু আর, তাহলে এ আর ইকুয়ালস টু ওমেগা স্কয়ার ইন্টু আর। আরেকটা কাজ যদি করি যে না আমি ভিটাকে সরাবো ওমেগাটাকে রাখবো, সেটা আমরা করলাম, কিন্তু উল্টোটা যদি করি যে ওমেগাকে সরাবো ভি কে রাখবো, তাহলে এই ওমেগার জায়গাতে কত বসাতে পারি? ভি বাই আর। তাহলে এই সমীকরণ যদি আমি বসিয়ে দিই তাহলে কত হবে বলো দেখি? ভি হলো ওমেগা জায়গাতে কত হবে? ভি বাই আর, তাহলে কত হচ্ছে? ভি স্কয়ার বাই আর। তাহলে এ আর ইকুয়ালস টু কত হলো? ভি স্কয়ার বাই আর। এবার হলো কত হলো যে আমার এই তিনটাই মনে রাখতে হবে, কখন কোনটা ইউজ করব। যখন ভি আর ওমেগা সাপ্লাই করা থাকবে তাহলে প্রথমটা, যদি আমাকে ওমেগা আর আর সাপ্লাই করা তাহলে দ্বিতীয়টা, আর যদি ভি স্কয়ার ভি এর আর আর এর মান সাপ্লাই করা থাকে তাহলে কোনটা ইউজ করব? তৃতীয়টা। এবার এখানে এসো, এটাকে রেডিয়াল অ্যাক্সিলারেশন বলার কারণ কি সেটা দেখো। তাহলে আমরা এই ত্বরণের মান বের করলাম, কিন্তু অভিমুখটা দেখো, এখানে অভিমুখটা আমরা মিলাবো। এই যে অভিমুখটা আছে এটা দেখো এখান থেকে এইদিকে, তাই না? এই ছবিটা যদি চলে আসে তাহলে এখান থেকে এইদিকে না? তাহলে এটা তো কেন্দ্র, তাহলে কোন দিকে কাজ করছে দেখতে পাচ্ছি? কেন্দ্রের দিকে কাজ করছে। তাহলে এই ত্বরণটাকে ওই জন্য আমরা কোন ত্বরণ বলি? অভিকেন্দ্র ত্বরণ বা রেডিয়াল অ্যাক্সিলারেশন হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কোন ত্বরণ বলবো? অভিকেন্দ্র ত্বরণ। এটাকে বলছি আমরা অভিকেন্দ্র ত্বরণ। এই অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা কত? ভি ইন্টু ওমেগা বা ভি স্কয়ার ইন্টু আর বা ভি স্কয়ার বাই আর, ওমেগা স্কয়ার ইন্টু আর বা ভি স্কয়ার বাই আর। কিন্তু এবার যদি আমি বলি যে অভিকেন্দ্র ত্বরণ যেটা হলো, অভিকেন্দ্র বল যদি বলি তাহলে কি হবে? অভিকেন্দ্র বল, তাহলে বল মানে কত? এফ ইজিক্যাল টু কত জানি? এম ইন্টু এ। তাহলে অভিকেন্দ্র যেহেতু আমরা বলছি এটাকে আর দিয়ে লিখছি, এটা লিখলে লিখতে পারো, না লিখলে না লিখতে পারো। এল যাতে যদি ভ্যালু পুট করে তাহলে কত লিখতে পারি? ভি ওমেগা এটা লিখতে পারি, বা আমরা এটাও ইউজ করতে পারি এম ওমেগা স্কয়ার ইন্টু আর লিখতে পারি, বা আমরা এটাও ইউজ করতে পারি সেটা হচ্ছে এম ভি স্কয়ার বাই আর। বেশিরভাগ অঙ্কতে আমাদের এটাই বেশি ইউজ হবে, ওগুলো ইউজ হবে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা অঙ্ক করবো, তার আগে তোমরা এটা টুকে নাও। আচ্ছা দেখো এই জায়গাতে একটু আমাদের ভুল হয়েছে, সেটা হচ্ছে কি sin 4 ডিগ্রি, এটাকে যখন আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে করব তখন 2 পাই বাই 180 না কত দিয়ে গুণ করতে হবে? পাই বাই 180। তো যদি আমরা ওই পাই বাই 180 দিয়েও ক্যালকুলেশন করে দেখি তবুও দেখবো কি পাবো? একই পাবো। তো দেখো যদি একই পাচ্ছি কিনা সেটাও দেখে নাও একবার, তখন বললাম তো। আচ্ছা ধরো এটা আমি ইয়ে করছি, এটা কাজ করছি, অন্য পেজ নিচ্ছে, দাও সুবিধা হবে। ধরো আমি সাইন
ধরো সাইন 3 ডিগ্রি নিলাম, তো 3 ডিগ্রিকে যদি আমি রেডিয়ানে করি তাহলে কত লিখবো? সাইন 3 পাই/180। এর মান বের করে দেখি কত আছে। তাহলে সাইন 3 পাই ডিভাইডেড বাই কত? 180। তো যদি করি তাহলে ভ্যালু কত পাচ্ছি বলো দেখি। এটা 0.0523359 আরো আছে ডিজিট হলো। আর আমি যেহেতু বললাম একটু আগে যে সাইন থিটা ইকুয়ালস টু থিটা, যদি থিটাটা কিসে থাকে? রেডিয়ানে, তার মানে এটা সমান অবস্থায় কি হওয়া উচিত? 3 পাই/80 আসা উচিত, তাই না? এবার এটার মান এটা পেলাম, তাহলে 3 পাই/80 মান এটাই আসা উচিত। দেখো আসছে কিনা। আসবে, অবশ্যই আসবে, কাছাকাছি আসবে আর কি। তাহলে যদি আমি এটা করি তাহলে হচ্ছে 3 পাই ডিভাইডেড বাই কত? 180। তাহলে কত আছে দেখো, প্রায় কাছাকাছি আছে না? 3 পাই/180 যদি ভ্যালু বের করি তাহলে এর ভ্যালু কত পাচ্ছি? 0.05235 চলছে আর কি, প্রায় কাছাকাছি মান পাচ্ছি। তাহলে কখন হবে সেটা? যদি কোণের মানটা কি হয়? ছোট হয় তবে। বড় হলে হবে না। দেখো মিলিয়ে দেখো, যদি ইয়ে হয় বড়, ধরো আমি ধরছি সাইন ধরো 45 মানে কত? পাই/4। তাহলে সাইন পাই/4 ইকুয়ালস টু যদি একই হতো তাহলে পাই/4 সমান এটা আসা উচিত ছিল। তো সাইন পাই/4 এর ভ্যালু কত আসে দেখি। সাইন পাই/4 তাহলে হচ্ছে পাই ডিভাইডেড বাই 4। কত পাচ্ছি আমরা? এটার মান পাচ্ছি 0.7106। আর শুধুমাত্র পাই/4 এর যদি ভ্যালু বের করি তাহলে কত পাচ্ছি দেখো? পাই ডিভাইডেড বাই 4। দেখো একই পাচ্ছি না, আলাদা পাচ্ছি। দেখো পাই/4 এর মান যদি বের করছি তাহলে হচ্ছে 0.785। দেখো ভ্যালু একই না চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে। মানে কি, যদি কোণের মানটা বেশি হয়ে যায় তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারবো না, যদি ছোট হয় তাহলে লেখা যাবে। হয়েছে? এবার আমরা যেটা করছিলাম সেটাতে আসা যাক। আমরা করছিলাম কোথায়? এখানে। এবার দেখো এই অভিকেন্দ্র বল, যে অভিকেন্দ্র বল পেলাম, এই বলটা হচ্ছে একটা বাস্তব বল। এবং বলটা কোন দিকে কাজ করবে? কোন দিকে কাজ করবে? ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। ঠিক আছে? আচ্ছা, এই বলটার কাজ কি? এই বলটার কাজ হলো বস্তুটার বেগের অভিমুখ কি করা? পরিবর্তন করা। এবার যদি বলি যে অপকেন্দ্র বল, এটা হলো অভিকেন্দ্র বল। আর অপকেন্দ্র বল কাকে বলবো? অপকেন্দ্র। এবার আমি প্রত্যেকবারই তোমাদের বলে আসলাম যে যদি কোনো ত্বরণযুক্ত সিস্টেম থাকে তাহলে ত্বরণযুক্ত সিস্টেমে যদি আমি ঢুকে থাকি তাহলে আমি একটা কোন দিকে বল ব্যবহার করবো? যেদিকে তার ত্বরণ আছে তার ঠিক বিপরীত দিক। তাহলে অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করছে? কেন্দ্র বরাবর। যদি এটা এরকম হয়, একটা ডিস্ক এটা ঘুরছে এবং যদি তুমি এই জায়গাতে দাঁড়িয়ে থাকো তাহলে অভিকেন্দ্র বলের দরুন ঘর্ষণ বল তোমাকে অভিকেন্দ্র বল সাপ্লাই করছে বলে তুমি দাঁড়িয়ে থাকতে পারবে। কিন্তু তুমি যে বলটা অনুভব করো সেটা কোন দিকে? বাইরের দিকে। তুমি যেহেতু ওর মধ্যে ঢুকে আছে তাহলে কোন দিকে অনুভব করবে? বাইরের দিকে। সেই বলটা কি? অপকেন্দ্র বল। আর তুমি ঘুরছো যেহেতু, তার মানে এখানে কে বলটা দিচ্ছে? ঘর্ষণ বল। যেহেতু তুমি রেস্টে আসবে মানে এই বলটা আর এই বলটার মান কি আছে? সমান আছে। তার মানে কি বুঝতে পারছি যে অপকেন্দ্র বল আর অভিকেন্দ্র বল একই, মান কি হবে? সবসময় একই হবে, কিন্তু অভিমুখ গুলো কি হবে? বিপরীত দিকে হবে। তো যদি বলে যে তাহলে এর যদি আমি বৈশিষ্ট্য বলি, এটা কি বাস্তব বল না অলিক বল? অপকেন্দ্র বলটা কি অলিক বল, এর কোনো বাস্তব অস্তিত্ব নাই। এটা কোন বল? অলিক বল। আর এটা কি? এটা ব্যাসার্ধ কেন্দ্রের দিকে না বাইরের দিকে? বাইরের দিকে। তাহলে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে, মানে কেন্দ্রের কোন দিকে? বাইরের দিকে এটা কাজ করবে, কিন্তু মান কি থাকবে? একই থাকবে। তো যদি অপকেন্দ্র বলের সূত্রের আমি
অপকেন্দ্র বলের সূত্র বলতে বলি তাহলে কত হবে, এম ভি স্কয়ার বাই আর ই হবে। আর অভিকেন্দ্র বলের সূত্র যদি বলি তাহলে কি হবে, ওই এম ভি স্কয়ার বাই আর ই হবে, বা ওমেগা স্কয়ার আর, বা এম ভি ইন্টু ওমেগা হবে। হয়েছে? আচ্ছা, এবার এখান থেকে আমরা বিভিন্ন রকমের অঙ্ক করব। তোমাদের আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে ধরো একটা বালতি থেকে নিয়ে যদি জলকে ঘোরায় তাহলে জল নিচের দিকে পড়বে না। তাহলে আমার কোশ্চেন হলো যে কত মিনিমাম কত বেগে ঘোরালে বালতি থেকে জল নিচের দিকে পড়বে না, এটা হলো কোশ্চেন। একটা বালতি আঁকা যাক। বালতি কোথায় ছিল, এখানে না? তাহলে ধরো এটা হচ্ছে আমাদের বালতি, ঠিক আছে? বালতিতে এবার জল রাখলে থাকবে? এর বালতিটাকে আমি করেছি কি, বালতিটার হাতল লাগবে না, বালতিটা এটা হলো হাতল, বালতিটাকে আমি এইভাবে বৃত্তাকার পথে ঘোরাচ্ছি, এই হাতলটাকে ধরে বৃত্তাকার পথে ঘোরাচ্ছি। আমার কোশ্চেন হলো এই বালতিটার মধ্যে জল আছে, এভাবে জল থাকলে তো জল থাকবে না যদিও, কিন্তু আমাদের ছবি অনুযায়ী বালতিটা ঘুরছে এই অবস্থাতে আছে। তাই আমি কথা হলো যে বালতিটাকে কত বেগে ঘোরালে, মিনিমাম কত বেগে ঘোরালে বালতির জল নিচের দিকে পড়বে না। ওর থেকে যদি বেশি বেগে ঘোরাই তাহলে পড়বেই না, আর ওর থেকে কম বেগে ঘোরালে কি হবে, পড়ে যাবে। তাই আমার কথা হলো কোশ্চেন হলো সর্বনিম্ন কোন বেগে ঘোরালে বালতির জল নিচের দিকে পড়বে না। না পড়ার জন্য কি হতে হবে, এর যখন বৃত্তপথে ঘুরবে এর কেন্দ্র কোথায়, এখানে অপকেন্দ্র বল কোন দিকে কাজ করবে, বাইরে, তাহলে এদিকে কাজ করবে অপকেন্দ্র বল। তার বালতিতে যেটুকু জল আছে তার ভর যদি আমি মনে করি এম, তাহলে অপকেন্দ্র বল কত হবে, এম ভি স্কয়ার বাই আর। এই আরটা কি, এই কেন্দ্র থেকে যে বৃত্তপথে ঘুরছে তার ব্যাসার্ধ। আচ্ছা, এবার এ নিচের দিকে পড়ছে কিসের জন্য, অভিকর্ষীয় ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণের জন্য যে বল সেটা কত, এটা নিচে কত কাজ করছে, এমজি। তো বালতিতে জল যদি থাকতে হয় তাহলে শর্ত কি বলো দেখি, বালতির জল না পড়ার শর্ত আমরা কি বলতে পারি, কোনটার মান বেশি হতে হবে, এম ভি স্কয়ার বাই আর এর মানটা এমজি থেকে কি হতে হবে, বেশি হতে হবে। খুব জোর যদি হওয়া যায় তাহলে কি হতে হবে, সমান, তাই তো? তারপরে ক্যালকুলেশন যখন করবো তো সমান দিয়ে করবো। এটা এম এম কেটে দিলাম, তাহলে ভি স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়ালস টু কত হচ্ছে, আর জি। তাহলে ভি গ্রেটার দেন অর ইকুয়ালস টু কত, রুট ওভার। তার মানে যদি ভি এর মানটা এটা থেকে বেশি বা সমান হয় তবে বালতির জল নিচে পড়বে না, তো নিচের দিকে কি হয়ে যাবে, পড়ে যাবে। এটা একটা গেল, এখান থেকে অঙ্ক দিতে পারে যে এত ব্যাসার্ধে যদি বালতিটাকে ঘোরাতে চাই তাহলে কত বেগে ঘোরালে বালতির জল নিচের দিকে পড়বে না, এটা গেল। আর একটা ব্যাপার আছে, আমি তোমার পরে ঢুকবো, একবার একটু ই করে নেও। সেটা হলো একদিন বলেছিলাম যে ব্রিজের আকৃতি কেমন করা হয়, সমতল না উত্তল না অবতল, তাহলে ব্রিজের আকৃতি আমাদের করা হয় এরকম, তাই না? এবার আমার কোশ্চেন হলো যে ব্রিজের উপর দিয়ে যদি একটা গাড়ি পার হতে হয় নিরাপদ সর্বোচ্চ কত বেগে পার হতে পারবে, এর থেকে যদি 20 বেগে পার হয় তাহলে কি হয়ে যাবে, গাড়িটা উপর দিকে ছিটকে বেরিয়ে যাবে। তাহলে এফ যদি ঘুরে তাহলে এর ব্যাসার্ধ কোন দিকে আছে, নিচের দিকে, এটা হলো তার আর ব্রিজের ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ। অপকেন্দ্র বল কোন দিকে কাজ করবে, সেটা এম ভি স্কয়ার বাই আর, এম জি কোন দিকে কাজ করবে। গাড়িটাকে যদি নিরাপদে পার হতে হয় ব্রিজটা, তাহলে নিরাপদে পারাপারের জন্য কি হতে হবে, কোনটার ভ্যালু বেশি হতে হবে, এম জিটা বেশি, আর এম ভি স্কয়ার বাই আর এর মানটা কি হতে হবে, কম। খুব জোর হলে কি হতে পারে, সমান হতে পারে। তাহলে এখান থেকে যদি দেখি তাহলে ভি স্কয়ারটা লেস দেন অর ইকুয়ালস টু কত হতে হবে, আর ইনটু কত হবে, এটাকে এদিকে পাঠালে উল্টে দিলাম আর কি। তাহলে ভিটা লেস দেন অর ইকুয়ালস টু কত হবে, রুট ওভার আর। এর আগেরটাতে ছিল গ্রেটার দেন অর ইকুয়ালস টু, এখানে কি লেস দেন অর ইকুয়ালস টু। এর থেকে যদি ছোট বেগে যায় তাহলে নিরাপদে যাবে, আর এর থেকে যদি বেশি বেগে চলে যায় তাহলে কি হবে, পটল তুলতে যাবে, উড়ে যাবে, আকাশে দিকে উড়ে যাবে, পড়ে যাবে কোথাও পুকুরে গিয়ে। আরো আছে এখানে অনেক টাইপের অঙ্ক আছে। একটা হচ্ছে যে যখন আমরা সাইকেল নিয়ে, যখন আমরা এরকম বাঁকা পথে যখন সাইকেল নিয়ে টার্নিং নিই, এটা যদি বলি সাইকেল, তো সাইকেল এইভাবে চালিয়ে টার্নিং নিতে পারি না, একটু বাঁকা হয়ে যেতে হয়, এইভাবে একটা বাঁকা হয়ে যেতে হয়। এবার কথা হচ্ছে কত কোণে বাঁকা হয়ে যেতে হবে সেটা আমাদের করতে হবে, হয়েছে?
সেটা আজকে আমরা করবো না, এর পরের দিন করবো। এর দুটো জিনিস টুকে নাও আর এখান থেকে অঙ্কগুলো করবে, হয়েছে?